যে এরকম করে একটা রেলওয়ে ট্রানজিট দাও, করিডোর দাও, সেইটার জন্য তার একটা চাপ দিতে হবে। তার ইনস্ট্রুমেন্ট কি? অতএব গভর্নমেন্ট সেই রকম জায়গায় একটা রেসপাইট বা নিঃশ্বাস নেবার মতো একটা জায়গার চেষ্টা করছে। দেখা যাক চীনের সফর কতখানি সফল হয়। তবে এটা ঠিক, ক্রাইসিসটা সামগ্রিকভাবে এই সরকার কাটাতে পারবে না। তাই কেউ যে লুট যখন করতে থাকে তখন নিজের সম্পত্তি খেয়ে ফেলে। নিজের ব্যাংক যদি নিজে লুট করে দেন, তারপরে আপনি জাতীয় অর্থনীতি যে ব্লাড সাপ্লাই লাইন সেটাই তো বন্ধ করে দেন। আমাদের এখন এক্স্যাক্টলি সেই অবস্থা হয়েছে। তার ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে যে সংকট পড়েছে, সেই সংকট থেকে বেরোবার জন্য সরকারের আর কোনো পথ খোলা নেই আমি মনে করি। এই জন্য আমি বলবো, আমি মাঝে মাঝে এরকম ভাবি এবং বলিও, 7 জানুয়ারির পরে আমাদের জনগণের মধ্যে ধারণা হয়েছে পারদর্শী হয়েছে। মানে আমরা কিন্তু বলছি যে আমরা তো জিতেছি, কারণ ভোট তো মানুষ দেয়নি, কিন্তু আমরা শুধু ভোট বর্জনের আন্দোলন করি। এরকম করে বলার মধ্যে নিজেদের একটা আত্মপ্রসাদ পাওয়ার চেষ্টা থাকতে পারে, কিন্তু আমরা চাইছিলাম সরকারের পতন ঘটাবো, তার জায়গায় একটা অন্তর্বর্তী সরকার করব এবং তার অধীনে নির্বাচন হবে। এটা কিছুই হয়নি। মানে মানুষ তো ভাবতেই পারে। কিন্তু এও ঠিক, যখন ওবায়দুল কাদের বলেছিলেন তোমরা কোথায় জিতে, তোমরা তো ভোটই করনি, আমরাই জিতেছি। কিন্তু আজকে বলা যায় ওরাও জিতে। যদি জিততই তাহলে এত বড় সংকটের মধ্যে পড়বে কেন? যদি জিততই তাহলে নিজের ভেতরের এত সমস্ত অন্যায় দুর্নীতি একটার পর একটা প্রকাশিত হচ্ছে কেন? কেউ কেউ এরকম করে একটা প্রচার করার চেষ্টা করছে। মাঝে মাঝে আমি দেখি যে কারো কারোর মধ্যে ওটাও এক ধরনের বিশ্বাস যোগ্যতা বোধহয় তৈরি করছে। সেটা হচ্ছে শেখ হাসিনা এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু করেছে। আওয়ামী লীগেরা এরকম করে বলছে, আর আমাদের মধ্যে আবার বলছে যে উনি আসলে এইগুলো করে নিজের ইমেজটাকে ক্লিন করে তারপরে ভোটের দিকে যাবেন, সেই চেষ্টা করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে এরকম করে সমস্ত বিষয়গুলো উন্মোচিত হলো, এটা কিভাবে হলো? আমি দেখেছি, আমার মনে আছে 5-6 বছর আগে আমাদের খুবই প্রাজ্ঞ রাজনৈতিক নেতারা বলতেন, হ্যাঁ দেশে উন্নয়ন করেছেন, সেটা ঠিক, কিন্তু গণতন্ত্র তো দেননি। মানে আমি তখন তাদের তুলনায় জুনিয়র ছিলাম, কিন্তু তারপরে আমি যেখানে যেখানে পেরেছি করেছি। আজকে আবার আপনাদের কাছে বলি, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের মানে ডেফিনেশনটাই আমরা কনফিউজ করে ফেলেছি। এখন পৃথিবীতে কয়েকটা ফ্লাইওভার, কয়েকটা বড় বড় স্থাপনা চাকচিক্য উন্নয়ন নয়। উন্নয়ন মানেই হচ্ছে এটা একটা সাযুজ্য আনবে, একটা সাম্য আনবে, এটা একটা কালেকটিভ জিনিস হবে, যেটা এই গভর্নমেন্টের নাই। এখন 100 কোটিপতি জায়গায় যদি 1000 কোটিপতি হয়, তাদেরকে কেউ বলতে পারে যে হ্যাঁ দেশ অনেক উন্নতি হয়েছে। কিন্তু পাশাপাশি যদি লক্ষ কোটি মানুষের নিঃস্বীকরণ আরো বেশি হয়, আরো বেশি নিঃস্ব হয়, আরো বেশি দরিদ্র হয়, তাহলে সেটাকে কেউ উন্নয়ন বলে না। এখন উন্নয়ন মানে সবচেয়ে বেশি করে বলা হয় মানব সভ্যতার বা মানব সম্পদের উন্নয়ন। আমাদের মানব সভ্যতার এখন কি পরিণতি জানি তো আমরা। মানে মধ্যবিত্ত একটা মানুষের পরিবারে একজন লোক যদি অসুস্থ হয়ে হসপিটালে ঢোকে, তাহলে যদি 15 দিন 1 মাস হসপিটালে থাকতে হয়, বেরোবার সময় সেটা দরিদ্র পরিবার, বাস্তব এরকম। এবং এই যে পকেট কাটার সুযোগ হাসপাতালগুলো করে, অন্যান্য জায়গায় হয়, এটা সরকার অবাধিতভাবে দিয়েছে। এই ধরনের একটা ফ্যাসিস্ট স্টেটের, ফ্যাসিস্ট গভর্নমেন্টের নিয়মই হবে তারা ক্ষমতায় যেহেতু থাকবার জন্য বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বল প্রয়োগ করতে পারে যারা, যেখানে যেভাবে আর্থিক কিংবা শারীরিক, তাদের সবাইকে মদত দেবে, বলবে তুমি আমাকে রাখো, আমি তোমাকে দেখব। সেই কারণেই এখন বেনজির আসলে কোথায় তা আমরা জানতে পারি না। বেনজির কোন ইমিগ্রেশন দিয়ে পার হয়েছেন তার কোন ডকুমেন্ট আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। সেই একই কারণে আমি মাঝে মাঝে বলি, ব্যক্তিগত কিন্তু চার্জ করে ছাড়বো কেন? 10 বছর ধরে আমার পাসপোর্ট দেয় না, কিন্তু কত বক্তৃতা আমি সহ অনেকে করলেন, বেনজির আজিজের পাসপোর্ট জব্দ করো, সেই পাসপোর্ট তারা জব্দ করবে না। এবং কত নির্লজ্জ ভাবে বলে তাদের উপর তো কোন নিষেধাজ্ঞা ছিল না বিদেশ ভ্রমণের। তো নিষেধাজ্ঞা কি বেনজির আজিজে ছিল? তাকে 2বার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিলেন। বিএনপির আরো নেতারা যারা করে, আমরাও যখন বিদেশ যাই, যাবার কোনো সুযোগ পাই যদি,
2 ঘন্টা অন্তত ইমিগ্রেশন আটকে রাখে, সমস্ত এজেন্সি থেকে ক্লিয়ারেন্স দেয়, তারপরে ছাড়ে। তো এদের ব্যাপারে ক্লিয়ারেন্স নেয়নি। দেবতাদের বেলায় লীলা খেলা, দেবতাদের বেলায় লীলা খেলা, পাপ খালি আমাদের বেলা। যা ইচ্ছা তাই করে সরকার, এবং এই যা ইচ্ছা তাই করবার পরের পজিশনটা হচ্ছে তারা নিজেদেরকে কনসলিডেট করতে পারছে না। আন্দোলনে নামবো আমরা জানি না, আমরা আন্দোলনের সূত্রগুলো সবাই বুঝতে পারছি, সে সম্পর্কেও মাঝে মাঝে আবার প্রশ্ন হয়। যেখানে জাতি দাবি করছে সর্বব্যাপক ঐক্য, সেখানে আমি দেখছি অনেকেই ধীরে ধীরে নিজেদেরকে সিঙ্গল আউট করে ফেলছে। আগে একটা জোট ছিল, জোট নাই। আগে একটা যুগপথ ছিল, প্রায় সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন, ভাই যুগপথের খবর কি? আমি কি বলবো বলেন, এমনি খবর নেই। মানে সাধারণত রাজনৈতিক নেতারা এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে না, কিন্তু নাই তো নাই, আমি কি বানিয়ে বানিয়ে বলবো কিছু? এখন পর্যন্ত যুগপথ নাই। আবার কি হবে? হতে পারে, কারণ এই কথা সত্যি, এই দুঃশাসন আরো এমন করে চেপে বসবে, যদি কেউ মনে করেন সিঙ্গুলারলি কেউ পারবেন না। যদি পারতেন তাহলে 15 বছর লাগতো না। যদি পারতেন তাহলে অনেক আগে অনেকভাবে এরকম করে সরকারটা চেপেই বসতে পারত না। এখন ধীরে ধীরে তাদের মানি পাওয়ার বেড়েছে, কিন্তু আমি বলি এই মানি পাওয়ার লুটের টাকা তাদের পলিটিক্যাল পাওয়ারকে কোনোভাবেই কনসলিডেট করেনি। এই জন্য আমি মনে করি যে রাষ্ট্রের গতিমুখ, মানে রাষ্ট্র যদি বলেন তাহলে সেটা একটা অনেক বড় টার্ম হয়ে যায়। তো রাষ্ট্রের মধ্যে আমরাও জড়িত হই, রাষ্ট্রের মধ্যে সমগ্র জনগণের স্বার্থের প্রশ্নে জড়িত হয়। রাষ্ট্রের গতিমুখ সবসময় কল্যাণের দিকে হবে, তাই স্বাভাবিক। কিন্তু যদি বলেন যেই রাষ্ট্রকে এই আওয়ামী লীগের লুটেরা সরকার চালায়, তাদের গতিমুখ কোন দিকে? আমি মনে করি এটা সেই দিকে যেরকম বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেই রকম করে আওয়ামী লীগের মতো হাঙ্গর তার নিজের যত ক্রনিজ আছে, ছোট ছোট মাঝারি, এগুলো খেতে খেতে নিজেরা নিঃশেষ হয়ে যাবে। আমরা চুপচাপ করে বসে থাকবো সেরকম নয়। আমি মনে করি এর মধ্যেও আমরা যদি আন্দোলন করি, ব্যাপারটা ত্বরান্বিত হবে এবং আমাদের বিজয়ের সম্ভাবনা আছে। কারণ মাফ করে, বিজয়ের সম্ভাবনা বললে কেমন মনে হয় সম্ভাবনা নাই নাকি, এরকম নচ্ছি না। আমি বলছি যারা মনে করেন যে কই পারলেন না, তো তাদের জন্য আমি বলি কাল পারিনি কিন্তু আজকে পারবো, আজ যদি না পারি তাহলে কালকে পারবো। কারণ গতকালের চাইতে আজকে তাদের জন্য দিন খারাপ, আগামীকাল আরো খারাপ, কিন্তু আমাদের জন্য দিন এর চাইতে বেশি খারাপ হয়নি। আমাদের জন্য দিন 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 ভালো হচ্ছে, যেটা প্রগতির পথে আমাদেরকে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন। আর এই সুন্দর একটা সেমিনার করবার জন্য আমি গণসংহতি আন্দোলনকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্নাকে। এখন আজকের সভার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সভার সভাপতি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকিকে। গণসংহতি এই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তাদের মূল্যবান আলোচনা করার জন্য। আমরা আজকে যে আলোচনাটা সামনে আনতে চেয়েছি, যেটা আমাদের সকলেরই প্রতিদিন অভিজ্ঞতা হচ্ছে, জানছি আমরা যে সর্বত্র একটা দুর্নীতি, একটা উৎসব চলছে, যেন সেই বিষয়টাকে একটা এর যে একটা বৈশিষ্ট্য এবং চরিত্র দাঁড়িয়ে যাচ্ছে সেটা চিহ্নিত করা, এবং বাংলাদেশ যে একটা আসলেই হুমকির মুখে রাষ্ট্র হিসেবে সেটা আবার নতুন করে তুলে ধরা, এবং আমাদের নিজেদের করণীয় লড়াই সেই বিষয়টা নিয়েও আবার একটা দিশা তৈরি করা। আমি একটু আগে একটা
খবর দেখলাম, যুগান্তর পত্রিকায় আছে, বাপেক্সে মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে কৌশলে শীর্ষ কর্মকর্তাদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ হচ্ছে। ব্যাপেক্স একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য, এবং ব্যাপেক্স একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। এর সুনাম আছে। বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা এখানে গ্যাস উত্তোলনে যে সাফল্য দেখিয়েছে, এটা রীতিমতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে তুলনীয়, এবং আমাদের দেশের মেধাবীরা এখানে যুক্ত। বরং ব্যাপেক্সকে বসিয়ে রাখার একটা খুবই যাকে বলে যে ষড়যন্ত্রমূলক তৎপরতা সরকারের দিক থেকে দেখেছি, এবং এ নিয়ে আমরা বহু কথা বলেছি। কিন্তু এই প্রতিষ্ঠানটার মধ্যেও দেখুন কিভাবে এখন ষড়যন্ত্রটি ঢুকেছে। যে জিনিসটা আজকে আমাদের আলোচনার কেন্দ্রীয় বিষয়, যে বাংলাদেশের দুর্নীতি আগেও হয়েছে, কিন্তু এখন দুর্নীতি, লুণ্ঠন, অনিয়ম যেভাবে পারো দখল করে নাও, লুটে নাও, নিজের করে নাও, এটা একটা রাষ্ট্রীয় প্রযোজনার ব্যাপার। এইটাই রাষ্ট্র এখন সর্বত্র এর প্রযোজনাটা করছে। আমরা যদি হিসেব করে দেখি, এতগুলো জিনিস সবাই আলোচনা করলেন, আপনি দুর্নীতিগুলোর এখনকার চরিত্রগুলো যদি আমরা ঠিকঠাক মতো খেয়াল করি, তাহলে আমরা দেখব এই যে ব্যাংক খাতে এখন যেভাবে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে আর ব্যক্তি বিশেষ ক্ষমতা ইনফ্লুয়েন্স করে কিছু কিছু নিজের সুবিধা নিল এরকম ব্যাপার না। এটা একটা মোটামুটি ভাবে একটা সরকার ক্ষমতায় আছে, তার চারপাশের লোকেরা সরকারের একেবারে পৃষ্ঠপোষকতায়, তার যে নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, প্রধানদের সহায়তায় এই কাজটা হচ্ছে। এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এবং এইটা রাষ্ট্রের প্রতিষ্ঠানটা এই কাজে ব্যবহৃত হচ্ছে, প্রতিষ্ঠান এই কাজটাকে ডিফেন্ড করছে, এই অবস্থা বাংলাদেশের আগেকার দুর্নীতির সাথে মিলিয়ে ফেললে এটা ঠিক হবে না। এটা একটা বিশেষ চেহারা নিয়েছে। এই চেহারাটা রাষ্ট্রটাকে কোন জায়গায় দাঁড় করায় সেটাও আমাদের আরো ভালোভাবে গভীরভাবে ভাবা দরকার। একই ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি বলবেন, একই কথা বলবেন। এই যে একটা বিদ্যুৎ খাতের দিকে আমরা তাকালে বুঝি কিভাবে পুরো বিদ্যুৎ সেক্টরটা, বিদ্যুতের সংকটটাকে পুঁজি করে কতগুলো কোম্পানি তৈরি করে, সে তাদের পক্ষে আইন তৈরি করে, আবার একেবারে ইনডেমনিটি মানে দায় মুক্তি অধ্যাদেশ করে তাদের পুরো লুণ্ঠনের আয়োজনটা করা হচ্ছে, এবং প্রতিদিন এই বিদ্যুতের দাম বাড়িয়ে চলছে। সম্প্রতি দীর্ঘ আন্দোলন করে আমরা সর্বনিম্ন একটা বিদ্যুতের যে অধিকার, সেটা আমরা এই এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মধ্যে তৈরি করেছি। এইখানে বিশেষজ্ঞরাও ছিলেন, আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি যেতাম, জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে সকলে মিলে এই দাবিটা আমরা তুলেছিলাম। 50 ইউনিট 75 ইউনিট পর্যন্ত একটা সবচেয়ে ন্যূনতম স্ল্যাবে থাকবে এবং সেটার দাম মানুষের আয়ত্তের মধ্যে। এখন সেটাও কিন্তু খুবই চুপিসারে কমিয়ে ফেলেছে, 75 থেকে 30 ইউনিটে নেমে এসেছে। তার মানে সাধারণ মানুষের অধিকারটাকে আরো খাটো মানে কেটে ফেলা হলো, এবং বিদ্যুতের দাম ক্রমাগত বাড়িয়ে চলা হচ্ছে। বলছেন তারা ভর্তুকি দিতে হচ্ছে, তো ভর্তুকির পুরো পলিসিটাই তারা তৈরি করলো এমন ভাবে যাতে এইটাতে ভর্তুকি দিতে হয়, এবং তারপরে ভর্তুকির নাম করে পুরো এই যে কতিপয় ব্যবসায়ীর যে মুনাফা করা, লাভ করা, লুট করা, সেটা সাধারণ মানুষ সেটা যেন পে করে। এইভাবে রাষ্ট্রীয় আয়োজন নীতিটা এমন ভাবে তৈরি করা যে কতিপয় কোম্পানি, ক্ষমতার ছায়াতলে থাকা লোকেরা তারা লাভবান হবে, এইটা এর আগে এত ব্যাপকভাবে দেখা যায়নি। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তিরা
কিংবা বড় বড় উচ্চ পদে আসীনরা এত ভয়ঙ্কর ভাবে একটা লুট করছে এবং সেটা প্রকাশিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিষ্ঠানগুলো খুব বেশি কোনো ভূমিকা রাখছে না। সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে অনেক রকম সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে এবং সেগুলোর কোনো ব্যাখ্যা নেই কিভাবে তিনি এগুলো অর্জন করলেন। তার বিরুদ্ধে তো একটা ব্যবস্থা হওয়ার কথা। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নেওয়া হয়েছে এটা আমরা জানি না। বেনজির সাহেব পুলিশের সাবেক আইজিপি, র্যাবের চিফ, তিনি তার বিরুদ্ধে অনেক সম্পদ উঠেছে, নানাভাবে ম্যাজিস্ট্রেট ইত্যাদি নিয়োগ করে সেই সম্পদের উপরে একটা ব্যবহারের উপরে স্থগিতাদেশ আছে। কিন্তু তিনি কিভাবে বিদেশ গেলেন সরকারের কোনো ব্যাখ্যা নেই। আদৌ বিদেশে গেছেন কিনা না দেশে আছেন কিনা সরকারের কোনো ব্যাখ্যা নেই। যে কথাটা একটু আগে মান্না ভাই বললেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র যে এটাকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে সেটা বোঝা যায় যে উনি মানে খোদ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। তো নিষেধাজ্ঞা নেই কেন? এইটা আপনি পরিষ্কার করেন না কেন যে নিষেধাজ্ঞা নেই কেন? আপনার বিরোধী দলের নেতাদের উপরে নিষেধাজ্ঞা দিবেন, পাসপোর্ট আটকে রাখবেন, আর আপনি দেশের দুটো প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং পুলিশ তার প্রধান ছিলেন, যার দাপট আমরা প্রায় 5-7 বছর ধরে যে দাপট তার দেখেছি আমরা, এবং দাপট গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, তার কথাবার্তার মধ্য দিয়ে যে দাপটটা দেখান, এই দাপটের উৎস কি? তো সেই জায়গাগুলো যে চালু করে গিয়েছেন এটাও তো রাষ্ট্রকে আমাদের সামনে হাজির করছে যে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তারা এই ধরনের দাপট দেখাবেন, জনগণকে প্রজার মতো আচরণ করবেন, এবং সেই ধারাটা বেনজির আহমেদ প্রতিষ্ঠা করে গেছেন। তো তারা এখন কোথায় আছেন সেই বিষয়ে আমরা জানতে যে পারছি না। এটাই সরকারের পৃষ্ঠপোষকতা, এটাই সরকার যে বেনজিরকে রক্ষা করছে পরিষ্কার ভাবে এটা আমরা এখান থেকে বুঝতে হবে। কাজেই কিংবা এই যে মতিউর রহমান এত সম্পদ করলেন, বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক ভাবেও একটা সরকার যখন সামগ্রিকভাবে বিরোধী দল দমনে থাকে, আর্থিক প্রতিষ্ঠান কিভাবে বিরোধী দল দমনে ব্যবহৃত হয় সেটা মতিউর রহমানের কর্মকাণ্ডে বোঝা যায়। সমস্ত অপোজিশন সমর্থক বলে কোনোভাবে হয়তো পরিচয় লাভ করেছেন এরকম ব্যবসায়ীরা, তাদের অভিযোগ আছে মতিউরের বিরুদ্ধে যে নানাভাবে তাদেরকে হেনস্থা করে টাকা আদায় করা হয়েছে। তার মানে কেবলমাত্র পুলিশ কিংবা র্যাব ব্যবহৃত হচ্ছে অপোজিশনের বিরুদ্ধে তা না, আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারাও কিন্তু অপোজিশনকে দুর্বল করার জন্য তাদের সমর্থকদেরকে নানাভাবে হেনস্থা করেছে। এই পুরো জিনিসটা জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ কিংবা মতিউর রহমান, এটা কতিপয় ব্যক্তির দুর্নীতি না। আমরা সম্প্রতি দেখেছি সেনাবাহিনী কিংবা পুলিশ প্রতিষ্ঠান থেকে বলেছেন যে ব্যক্তির দুর্নীতির দায় তারা নেবেন না। অবশ্যই ব্যক্তির দুর্নীতির দায় তারা নেবেন না। প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে, পুলিশকে কিংবা এই দেশের প্রশাসন এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমন জায়গায় দেখতে চায় যাতে তারা এই সমস্ত দুর্নীতি যারা আজকে করছেন তার বিরুদ্ধে সত্যিকার কোন ব্যবস্থা হয়। কিন্তু সত্যিকার ব্যবস্থা না হয়ে যখন আসলে তারা রক্ষা পাচ্ছেন, এটা থেকে বোঝা যায় যে প্রতিষ্ঠান হিসেবেই আর কাজ করার ন্যূনতম সক্ষমতা এই জায়গার প্রতিষ্ঠানগুলো আছে কিনা। সরকার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হিসেবে এমন মানুষজনকে নিয়োগ দিচ্ছেন যারা এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আজকে দুর্নীতি, অন্যায়, ভোট চুরি, লুটপাটের কাজে নিয়োজিত করেছেন এবং এটাকে ডিফেন্ড করার কাজে নিয়োজিত করেছেন। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কর্মকর্তা যারা এখানে কাজ করেন, যারা জনগণের ট্যাক্সের পয়সা যাদের
বেতন হয়, যাদের কাছে দায়িত্ব হচ্ছে রাষ্ট্র পরিচালনা, সেই সমস্ত প্রতিষ্ঠান আজকে একটা সরকার তার জায়গাগুলোতে, তার প্রধান মুখ্য নিয়ন্ত্রক জায়গাগুলোতে এমন সমস্ত লোকজনকে তারা বসিয়ে দিচ্ছে, যেই লোকগুলো এই পুরো প্রতিষ্ঠানগুলোর মর্যাদা তার সবকিছুকে আজকে ক্ষুণ্ণ করছে, এবং প্রতিষ্ঠানগুলো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর সক্ষম হচ্ছে না, অক্ষম হচ্ছে। এইরকম যে একটা কাঠামোগত জায়গা দাঁড়িয়েছে আজকে রাষ্ট্রে, এই রাষ্ট্র পরিষ্কারভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র। এই রাষ্ট্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ আর রাখতে পারে না। একটা জনগণ থেকে ক্রমাগতভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণকে শুষে নেওয়া, লুটে নেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখছে, তার ভোটের অধিকার কেড়ে নেওয়ার ভূমিকা রাখছে, দেশের সমস্ত সম্পদ পাচার করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে, তখন এই রাষ্ট্রটা তার অস্তিত্বের হুমকির মধ্যে পড়ে যায়। এই রাষ্ট্র নানা ধরনের, যাকে বলে ব্যর্থ রাষ্ট্রের যতগুলো সংজ্ঞা, তার মধ্যে চলে যায়। এইটা বাংলাদেশের রাষ্ট্রের গতিবিধি দাঁড়িয়েছে। এইখান থেকে এই সরকার তো উদ্ধার করবেই না, বরং এই সরকার এইটা পুরো সৃষ্টি, এই সরকার যে এই পুরো জিনিসটাকে তৈরি করেছে সেটা আজকে পরিষ্কার করে বলা দরকার। বাংলাদেশে এই সমস্ত দুর্নীতির এই কাঠামোটার জন্মদাতা বর্তমান আওয়ামী লীগ সরকার, যার প্রধান সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এই সমগ্র দুর্নীতির কাঠামোটা পরিচালিত হচ্ছে। বেনজির আহমেদকে কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধে কিংবা সংবাদপত্রে কিংবা ওই যে যুবলীগের সম্রাটকে কখনো কখনো কাউকে জেলে পাঠিয়ে অথবা তার বিরুদ্ধে নিউজ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, এই জায়গাটা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা, এবং এটাও যে দুর্নীতির কাঠামোগত যে ভিত্তিটা তৈরি হয়েছে, ওর মধ্যে একটা খেলাধুলা, ও একটাকে আড়াল করার জন্যই এইগুলো রাখবে সবসময়। সে নানা ধরনের কখনো কখনো কারোর বিরুদ্ধে নিউজ আসবে, আমরা জানবো এরকম দুর্নীতি হচ্ছে, মনে হচ্ছে যে সরকার বোধহয় ব্যবস্থা নিচ্ছে, অথবা কারো কারোর বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, কিছুদিনের জন্য কেউ জেলেও যেতে পারে। কিন্তু এটা হচ্ছে সামগ্রিক দুর্নীতির যে এই ভয়ঙ্কর কাঠামোটা, এটাকে আড়াল করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে সামনে আনা হয় এবং আমাদেরকে বিভ্রান্ত করা হয়। কাজেই মূল প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জায়গা, যেটা এখন হুমকির মুখে, এবং এইরকম একটি রাষ্ট্র, এইরকম একটি সরকার যে অন্য দেশের অনুমতি নিয়ে অপেক্ষায় থাকবেন তার নিজের সফরের জন্য, সেটা তো বলাই অপেক্ষা রাখে না। শেখ মুজিবুর রহমান এই কথা বলতে পেরেছিলেন যে কোনটা কোঅর্ডিনেশন আর কোনটা সাবঅর্ডিনেশন সেটা তিনি বোঝেন, ফলে ভারতের অনুমতি নিয়ে তিনি ওয়াইসিতে যাবেন। এতটুকু মর্যাদাবোধের জায়গা সেই সময়টা ছিল, কারণ এটা মুক্তিযুদ্ধের উপরে, সংগ্রামের উপর দাঁড়িয়ে থাকা একটা রাষ্ট্র ছিল। যদিও সেই রাষ্ট্রের পত্তন, যে রাষ্ট্রের পরিগঠন ওই মুক্তিযুদ্ধের ওই সত্যিকার মর্যাদা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো জায়গায় যায়নি, ফলে 53 বছরের পরিণতি হয়েছে তার কন্যা তারই ধ্বজা ধরে তুলতে থাকতে গিয়ে তার ধ্বজা সামনে রাখেন তিনি, প্রতি মুহূর্তে তারা বঙ্গবন্ধুর নামই বলেন, কিন্তু এই কথা তো আমরা জানি না, এই কথাটা আমরা অভিযোগ করে আপনাকে মন গল্প হিসেবে বলছি না যে আপনি কারো অনুমতি নিয়ে যান। এটা তো খোদ আপনারই নিয়োগ করা পররাষ্ট্রমন্ত্রী, তিনি আসলে কি সেটা তো আমাদের হয়তো জানতে হবে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পরিচয় আছে, এবং তিনি বলে দিয়েছেন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের বিষয় তুলেছে এবং এই বিষয়ে ভারতের কোন আপত্তি নেই। এইটা হচ্ছে বাংলাদেশের। কিন্তু বাস্তবতাটা আরেকটু এগিয়ে যাচ্ছে। মান্না ভাই এটাও বলেছেন, চীনের কাছ থেকে ঋণের জন্য তারা সরকার প্রথম সফরে $20 বিলিয়ন প্রস্তাব নিয়ে গেছে। সব মিলিয়ে প্রস্তাব $20 বিলিয়নের চেয়েছে। আরো অনেক প্রপোজাল আছে, সবচেয়ে পাওয়ার বিষয় তা না।
যাই হোক, বাংলাদেশ ইতিমধ্যে $100 বিলিয়ন ঋণে আছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঋণের যে সুদ, যেটা এই বছর এবং আগামী বছর থেকে ব্যাপকভাবে শোধ করতে হবে, সেটা নিয়ে ইতিমধ্যে একটা লুট হয়ে যাওয়া, ফোকলা হয়ে যাওয়া অর্থনীতি, যেন রিজার্ভ খালি হয়ে যাচ্ছে, তার উপর কি ভয়ঙ্কর চাপ আসবে। সমাধান সূত্র কিন্তু নাই সরকারের কাছে। কিন্তু এই যে ভয়ঙ্কর দুর্নীতি, যে দুর্নীতির সম্মিলিত ফলাফল হিসেবে আজকে রিজার্ভ এই জায়গায় আসলো, সেখান থেকে আটকে রাখার কোন সমাধান নেই, সেটা টেনে ধরার কোন সমাধান নাই, বরং আরো ঋণের জালে আটকে ফেলা, আরো ভয়ঙ্কর ভাবে ঋণ করে এসে লুটের টাকা সরবরাহ করা এবং এই যে মানুষের কাছ থেকে শুষে নিয়ে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কতিপয় লুটেরার পকেটে ঢুকিয়ে দেওয়া এবং সেটি পাচার করে ফেলা, সেইটাই বাংলাদেশের পরিণতি হিসেবে দাঁড়িয়েছে। সুতরাং এইরকম একটি জায়গায় আজকে দুর্নীতির প্রশ্নে আমাদের আবারও রাজপথে নামা দরকার। আমরা লড়াই করছি পরিষ্কারভাবে, আমাদের একটা লক্ষ্য আছে, এক দফা আছে, সেই দফার 3টি অংশ আমরা পরিষ্কার করে বলেছি। যে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেখানে সমস্ত রাজবন্দীদের মুক্তি। বেগম খালেদা জিয়া, এই দেশের এই বৈপরীত্যটা খুব পরিষ্কার। বেগম খালেদা জিয়াকে আপনি 2 কোটি টাকার একটা, তাদেরই ভাষায় টাকা আছে কিন্তু অনিয়ম হয়েছে, রায়ের মধ্যে কিংবা অভিযোগটার মধ্যে এইটুকুই আছে যে একটা অনিয়ম হয়েছে সেখানে, কিন্তু টাকাটা কিন্তু আছে, টাকা নেই এই কথা কিন্তু কেউ বলতে পারে না। তাহলে আপনি তার জন্য তাকে 5 বছরের প্রথমে জেল দিবেন, তারপর 10 বছর জেল হবে, 6 বছর ধরে জেলে তিনি আছেন এবং বাস্তবত একটা মৃত্যু পথযাত্রী মুমূর্ষ অবস্থায় আছেন, তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন না, তার জামিনে মুক্তি পাওয়ার অধিকার নিশ্চিত করবেন না, বাংলাদেশে আজিজ বেনজিররা ঘুরে যাবে, এই অবস্থাটাই কিন্তু তৈরি হয়েছে। তো এইখানে আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার, আমরা এই সরকারের বদল চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন চাই, রাজবন্দীদের মুক্তি চাই এবং বাংলাদেশে একটা রাষ্ট্র কাঠামোটা যেভাবে আজকে দাঁড় করিয়ে আনা হচ্ছে, এইটার বদল চাই। ন্যূনতম একটা জবাবদিহিতাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের কাছে জবাবদিহিতা, সেই রাষ্ট্রটার রূপান্তর করারই প্রস্তাবগুলো আমরা তুলছি। সংস্কার প্রস্তাব ওই অর্থে যে এই রাষ্ট্রের কতগুলো গুণগত রূপান্তর করতে হবে, রাষ্ট্রটা যেখানে নিয়ে আসা হচ্ছে এটা নিয়ে আর চলবে না। এই লড়াইটা আজকে আমাদের সম্মিলিতভাবে জনগণের সাথে নিয়ে করা দরকার। আমরা আমাদের দলের দিক থেকে, আমাদের মঞ্চ, আমরা এই লড়াইয়ের জন্য কাজ করছি। আমরা মনে করি যে অপরাপর আরো দলগুলোকে আমরা সম্পৃক্ত করতে পারবো এবং ঐক্যবদ্ধভাবে, যুগবদ্ধভাবে যার যার অবস্থান থেকে যেভাবে পারেন আজকে রাজপথে নেমে আবারও লড়াইকে শক্তিশালী করে এই লড়াইকে বিজয়ী করার দিকে সরকার স্যাবোটাজ করবে, সরকার অর্থঘাত তৈরি করবে এবং সেটা করে আন্দোলনকে দমন করার সমস্ত চেষ্টা করবে, সেগুলো ব্যর্থ করে দিয়ে আগামী লড়াই আমাদের বিজয়ী হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা সেই দিকে অগ্রসর হতে পারবো এই আশা রেখে আজকে আলোচনায় শেষ করছি।